বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভূ রাজনীতিক ক্ষেত্রে নতুন নিউ কারেন্সি আসতে পারে এবং নিউ কারেন্সি গুলো কিভাবে আপনার বন্টন হতে পারে এবং দেশে দেশে আপনার নতুন অর্থনৈতিক অঞ্চল করতে পারে। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করুন যে আজ এই যে ইরানের সাথে ইউরোপের যে বৈঠক হয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য কি ছিল? বৈঠকের মূল উদ্দেশ্য ছিল এখন ইউরোপকে বলতেছে আপনারা ইউএন দিয়ে আপনারা আমাদের তেল কিনুন। অন্যদিকে আপনি চীনকে বলতেছে যে আপনার এই যে আপনাদের অর্থ দিয়ে তেল কিনুন। এবং ভারতকে বলতেছে আপনি রুপি দিয়ে তেল কিনুন। রাশিয়াকে বলতেছে আপনাদের রেবল দিয়ে তেল কিনুন। অর্থাৎ যার যার দেশের যে কারেন্সি, যার যার দেশের কারেন্সির দিয়ে আপনার ইরানকে তেল কিনতে চাচ্ছে। এবং এখানে যদি কেন ফ্রান্স, আপনি যদি দেখেন যে ফ্রান্সকে বলা হয়েছে, ফ্রান্স যেখানে একটা কোন নেটো জোট এবং তারা কোন পশ্চিমা শক্তি একটা কিন্তু তারপরেও কোন ফ্রান্স যুক্তরাজ্যের হস্তক্ষেপ থেকে বাড়া আছে। অন্যদিকে স্পেনকে যদি দেখেন যে স্পেন কি বলতেছে, স্পেন বলতেছে যে এই হামলা হলো অবৈধ। এখন স্পেনকে, ফ্রান্সকে, জাপান বা আপনার জার্মানি তাদেরকে বলতেছে যে আপনারা যদি আপনার হরমুজ দিয়ে পার হতে চান তাহলে আপনাদের নিজস্ব কারেন্সি ব্যবহার করে আপনারা তেল কিনতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি এই যে চীন কেন আপনার অন্য অন্য দেশের এই যে কারেন্সি মুদ্রা ব্যবস্থা দিয়ে আপনি তেল কিনতে বলতেছে, এখানে কোনো একটা বিষয় আছে। এখানে যদি সব দেশের কারেন্সি ব্যবহার করে তেল কেনে, ধরেন যেমন বাংলাদেশে এতদিন তেল কেনা হয়েছে কিভাবে? ডলারের থেকে। এখন ভারত ইরানের থেকে তেল কিনছে কিভাবে? রুপি দিয়ে। বা আপনার চীন কিভাবে তেল কিনছে? ইউএন দিয়ে। বা আপনার পাকিস্তান কিভাবে? রুপি দিয়ে। বা আপনার এখন সব যদি তেল কিনতে যার যার দেশ নিজস্ব রুপি দিয়ে যদি এখানে তেল কিনে, সেখানে কোন ডলারের এক সময় বা ডলারের যে পতন এখানে কোন চলে আসতে পারে, ডলারের পতন চলতে পারে। কেন ডলারের পতন চলতে আসতে পারে? আপনি একটা জিনিস দেখেন যে ভাবতে পারেন হয়তো যে সব দেশের কারেন্সি যখন আপনি তেল কিনবে তখন এই দেশের কারেন্সির যে ডলার, যেমন আপনার ইউএন বা ইউরো বা আপনার রুপি, এই অর্থনৈতিক গুলো সব হলো চলে গেল ইরানের কাছে। প্রত্যেকটা দেশের অর্থনৈতিক এবং কারেন্সি চলে গেল ইরানের হাতে। এখন যদি রুপি দিয়ে যদি কেনে, তাহলে ভারতের সাথে বিজনেস করতেছে। এখানে তো ভারত আপনার ডলার মানের যুদ্ধ, এই আপনার কোনো জিনিস কিনতেছে না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে ভূ রাজনীতিকের ক্ষেত্রে যে অর্থনৈতিক অঞ্চলগুলো যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিল নতুন কারেন্সি, এই কারেন্সির মাধ্যমে অর্থনীতি পারে। কারণ এখানে মূল ভূমি থাকতে পারে, পরবর্তী হলো গোল্ড। এখানে গোল্ড যদি সবার কাছে থাকে, যেমন গোল্ডের নির্ণয়ের মাধ্যমে বা গোল্ডের ওজনের মাধ্যমে তাদের নিজস্ব কারেন্ট তৈরি করতে পারে। যেমন আপনি যদি দেখেন যে চীন কোল আপনার স্বর্ণ জোগাড় করতেছে, আপনার ভারতেও আপনার অতিরিক্ত স্বর্ণ রপ্তানি করতেছে। ভারত চীন কেন অতিরিক্ত স্বর্ণ রপ্তানি করতেছে? তাহলে এখানে কি আপনি ভাবতে পারেন বা আপনি কিভাবে আপনার নির্ণয় করতে পারেন যে ওয়ার্ল্ড পলিটিক্সে বা ওয়ার্ল্ড রেগুলেশনে? তাহলে কারেন্সি গুলো কোথা থেকে গেল? কারেন্সি হলো আপনার এই কারেন্সি গুলো তাহলে এইভাবে আপনি কিভাবে ডিস্ট্রিবিউশন হতে পারে? ধরেন যে গ্রাম চালায় কে? গ্রাম চালায় মেম্বার। এবং একটা ইউনিয়ন চালায় কে? একটা ইউনিয়নের বস কে? চেয়ারম্যান। বা একটা হলো থানার বস কে? আপনার থানার বস হলো আপনার ওসি থাকতে পারে, অন্যদিকে ইউএন থাকতে পারে, বা ভূমির ক্ষেত্রে ভূমি অফিস। বা আপনি জেলার ক্ষেত্রে দেখেন যে জেলাকে কারা নিয়ন্ত্রণ করে? এখানে ডিস্ট্রিক্ট জজ, পুলিশ সুপার বা এসিল্যান্ড তারা নির্ণয় করতেছে। তাহলে এখানে কিন্তু তারা নির্ণয় করতেছে, কিন্তু এখানে নির্ণয় করাইতেছে অর্থাৎ আপনার করতেছে রাজনীতিক বিদ্যা। অর্থাৎ রাজনীতিক এবং সরকারি কর্মকর্তারা সমঝোতা হয়ে এখানে কাজ করতেছে, তার পরিকল্পনা পেশ করতেছে কে? রাজনীতিক বিদ্যা। ওই রকম
ইরান যে অন্যান্য দেশগুলো ওয়ার্ল্ড রাষ্ট্রগুলোর সাথে যে বিজনেস করতে পারে, আপনি যখনই আপনার ইউরো বা ইউএনএন ডলার রুপি বা আপনার এই রাষ্ট্র কারেন্সি দিয়ে যখনই আপনার রাষ্ট্রগুলোর সাথে আপনার বিজনেস করা শুরু করবে, এবং যেমন সৌদি আরবের যদি অর্থ দিয়ে আপনার কারেন্সি দিয়ে যদি আপনার বিজনেস করে, সেক্ষেত্রে কি হবে? তাহলে আপনি সব রাষ্ট্রের অর্থনৈতিক বা তাদের মেন অর্থ এখানে ইরানে চলে গেল। তখন ইরান হয়তো ভাবতে পারে, এখন যদি আপনার ইউএন, এখন যদি ইউরোকে যদি দেখেন যে আপনার ইউরোকল বাংলাদেশে যখন ভাঙাতে হয়, তাহলে কি ইউরোকল বাংলাদেশে চলে না, তাহলে কি করতে হবে? ডলার। এবং বাংলাদেশের মানুষ অন্য দেশে যায়, এক্ষেত্রে ডলার দিয়ে আপনার এই দেশে আপনার টাকাই করে, সেই দেশের এটা কারেন্সি ভাঙা আপনার করে। এখন যদি ধরেন আপনার একটা যে মূল্যস্ফীতির কারণে এখানে টা ছাপানো হয় না, কারণ তারা হলো কেন, ব্যাংকগুলো আপনার নিজস্ব ভাবে সরকারগুলো তাদের টাকা ছাপাতে পারে না। এখানে মনে করে যে যদি টাকা ছাপানো হয় তাহলে মূল্যস্ফীতি বাইরে যেতে পারে, কারণ মূল্যস্ফীতি যখনই বাইরে যাবে তখন জিনিসপাতির দামগুলো আপনার বাইরে যাবে, যে কোনো জিনিসপাতির দাম বাইরে যেতে পারে বাজার খেতে। এখন যদি ইউরো বা এই রাষ্ট্রগুলো নিজস্ব ভাবে আপনার টাকা ছাপানো শুরু করে বা অর্থ ছাপাতে শুরু করে, তাহলে কি হবে? সেখানে কি মূল্যস্ফীতি বাইরে যাবে? এখানে কোন প্রশ্ন আছে? কারণ তাহলে এখানে যেখানে ডলার তারা নিচ্ছে না বা ডলারের মাধ্যমে এখানে তেল বিক্রি হচ্ছে না, তাহলে অবশ্যই তাদের নিজস্ব অর্থনৈতিক নিজস্ব ভাবে ছাপাতে হবে। যখন ইউরো নিজস্ব ভাবে ছাপাবে বা রুপি নিজস্ব ভাবে ছাপাবে, ইউএন নিজস্ব ভাবে ছাপাবে, নিজস্ব ভাবে যখনই কারেন্সি নিজেদের দেশে ছাপাবে, সেক্ষেত্রে ডলারের যে মান, এই ডলারের মান করলে আস্তে আস্তে তখন ভাটা পড়তে পারে, যেটা আমেরিকা নিজেরাই বিশ্বাস করতে শুরু করছে। বা এই যে অনেকে যদি দেখেন যে ইউরোপের ভিতরে যে আপনার একটা ভাঙ্গন কূটনীতিক মুখামুখি শুরু হয়ে যাচ্ছে, এবং তারা কোন একটা কূটনীতিক মুখোমুখি অর্থাৎ সন্দেহ সৃষ্টি, কূটনীতিক সন্দেহ সৃষ্টি হচ্ছে। কারণ কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না। কেন বিশ্বাস করতে পারে না? আপনি যদি দেখেন ভেনেজুয়েলার যে তেল, এই ভেনেজুয়েলার তেল শুধু আমেরিকায় না, ভেনেজুয়েলার সাথে ফ্রান্স, ইউরোপের অনেক দেশই জড়িত, ব্রিটিশ এই সব রাষ্ট্রের সাথে জড়িত। তাই ভেনেজুয়েলা আপনার ইউরোপের মধ্যে, দক্ষিণ আমেরিকার মধ্যে। অন্যদিকে যদি দেখেন যে ইউরোপের ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে নিচে, এবং এই যে তেলের ভাগ, ভেনেজুয়েলার যে তেল উত্তোলন হতেছে, এই তেলের আপনার 90% 100% আমেরিকার এই একুশারে জ্ঞাত আছে, রাজস্ব বিভাগে যাচ্ছে। এই রাজস্ব বিভাগ আবার নির্ণয় করতেছে যে আপনার ভেনেজুয়েলার যে অবকাঠামো থেকে শুরু করে, ভেনেজুয়েলার অর্থনৈতিক উন্নয়নের থেকে শুরু করে, তাদের এই অর্থনীতি কিভাবে চলবে, এটা নির্ণয় করতেছে আমেরিকা। এখন ইউরোপ চিন্তা করতেছে, এখানে আপনার ভেনেজুয়েলার থেকে এত তেল কিনলো বা এত করলো, এখানে ইউরোপ গুরুত্ব দিতেছে না। অন্যদিকে দেখেন যে ফিনল্যান্ড, গ্রিনল্যান্ডকে দখল করার জন্য চেষ্টা করতেছে। এখানে গ্রিনল্যান্ড যদি দখল করে, কিউবা যদি দখল করে, বা মেক্সিকো এবং কিউবা যদি এখানে বা আপনার আমেরিকান দলে, সেক্ষেত্রে আপনার পুরো জার্মানি বা ফ্রান্স বলেন, ইতালি বলেন, বা ব্রিটেন বলেন, এই রাষ্ট্রগুলো সব সময় ওই টাইমে আপনার আমেরিকার হাতের নাগালে আসবে, যেটা আমেরিকা বিশ্বাস করে যে তারা ফাঁস নীতিতে চলতেছে। এবং ফাঁস নীতি চলতে গেলে এই ইউরোপের রাষ্ট্রগুলোকে আমেরিকা এখন প্রভাবশালী কেন, পরশক্তি কেন? যেমন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ড মার্কেটের মাধ্যমে গৃহহীন ঋণ দেয়, এবং গৃহহীন ঋণ দেয় তাদেরকে আপনি নির্ণয় করে এই ঋণগুলো তারা কিভাবে পরিশোধ করে। এবং এই ঋণ যখন নিব, আপনি যখন একটা গ্রামীণের ঋণ নেবেন বা ব্যাংকের থেকে ঋণ নেবেন, এই ঋণগুলোর সময় আপনাকে প্রশ্ন করবে আপনি কোন উদ্দেশ্য নিতেছেন, এবং তাদের একটা শর্ত থাকে যে আপনি এই শর্তগুলো পূরণ করবেন। এই শর্তগুলো যদি পূরণ করেন তাহলে আপনাকে ঋণ দেব। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটেন বা ফ্রান্স, জার্মানিদের অর্থ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন আমেরিকা আপনার এই গৃহহীন ঋণ দেয়, বন্ড মার্কেটে ঋণ দেয়। এই বন্ড মার্কেটের মাধ্যমে এই ইউরোপকে আমেরিকা আপনার নিয়ন্ত্রণ নেয়, যেটা এখন হবে। সেখান থেকে হয়তো ইউরোপ বা আমেরিকা তারা বাইরে আসতে চাচ্ছে, ফ্রান্স বাইরে আসতে চাচ্ছে, এই জন্য নিজস্ব অর্থনৈতিক নিজস্ব কারেন্সি দিয়ে ইরানের থেকে আপনার তেল কিনতেছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।